বিয়ে হয়েছে আমার এখনো বছর ঘোরেনি। ৭ মাস মতো হবে এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছি। আজ ভোর ভোর উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এরপরে রান্না চাপাতে হবে। ১০টার মধ্যে সবকিছু শেষ করে তৈরি হয়ে নেব। বাবা মা প্রায় 10:30 11টার মধ্যে এসে যাবে। বিয়ের পর মেয়ের বাড়িতে এই নিয়ে বাবা মায়ের দ্বিতীয়বার আসা হচ্ছে। প্রথমবার এসেছিল জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, আর তারপরে এই আজ। এতদিন পরে বাবা মাকে দেখবো বলে যতটা না আনন্দ, তার চেয়ে উত্তেজনা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি টেনশন হচ্ছে। ভয়ে আমার হাত পা চলছে না বললেই চলে, আর চিন্তায় মাথা কাজ করছে না। ঘটনা হলো, কাল সন্ধ্যায় হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করে আজই আমার বাবাকে নিয়ে এমার্জেন্সি এই বাড়িতে আসতে বললেন। আসলে আজ বুধবার, বাবার অফিস আছে। মা জিজ্ঞাসা করছিল তেমন গুরুত্বপূর্ণ কিছু না হলে রবিবার এলে হবে কিনা, কিন্তু শাশুড়ি মা জোর দিয়ে বললেন আজই আসতে হবে, প্রয়োজনে বাবাকে ছুটি নিতে হবে। ওনার নাকি আমার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, আর সেটা আমার মা বাবার সঙ্গে আলোচনা সাপেক্ষ। আর রাত্রে খেতে বসে ছেলেকেও আগামীকাল অফিস বেরোতে বারণ করলেন। আমি আকাশ পাতাল ভেবে কিছু বার করতে পারছিলাম না। উনিও আমাকে খোলসা করে কিছু বললেন না, জিজ্ঞাসা করলেন গম্ভীর গলায়, কাল জানতে পারবে বলে এক কথায় ছেড়ে দিলেন। এদিকে আমার অসম্ভব চিন্তা হচ্ছিল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, এই ভেবে যে না জানি বাবা মাকে কত কথা শুনতে হবে আমার জন্য। আমরা দু বোন এক ভাই, দাদা বড়, মাঝখানে দিদি, আমি সকলের ছোট। আমরা যখন কলেজের ইংরেজি অনার্সের সেকেন্ড ইয়ার চলছে, তখন দিদি বাবা মায়ের অমতে পাড়ার একটি ছেলে ভালোবেসে বিয়ে করে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছেলেটির যোগ্যতা কোনোটি দিদির বা আমার পরিবারের সঙ্গে মানানসই ছিল না। ফলে যা হওয়া তাই হয়। বিয়ের 6 মাসের মধ্যেই দিদির সংসার করতে অপারগ হয়ে বাড়ি এসেই উঠল। মাঝখানে থানা, পুলিশ, হুমকি ঝুমকি, ঝামেলা, অশান্তি, আমাদের পরিবারে এলোমেলো হয়ে গেল। তার সঙ্গে এলোমেলো হলো আমার জীবনটাও। দিদির এই সমস্ত ঘটনার প্রভাব গিয়ে সরাসরি পড়ল আমার ওপর। বাবা, দাদা, মা আমাকে নিয়ে এতটাই চিন্তা শুরু করলো যে ওরা আর আমাকে পড়তে রাজি হলো না। কোনো রকম গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই বিয়ের তোড়জোড় শুরু করলো। আমি মাস্টার ডিগ্রি করে একটা চাকরির চেষ্টা করতে চেয়েছিলাম, কারণ বরাবরই জানতাম নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। কারণ বাবা মার আরও দুটো সন্তান থাকলেও আমি সবসময় বিশ্বাস করতাম বাবা মার প্রতি আমার যা কর্তব্য সেটুকু আমার পালন করা উচিত, আর তার জন্য আমার পায়ের তলার জমিনটা শক্ত করা খুব দরকার। কিন্তু লোকজন কিছু বুঝতে চাইল না। তাদের বক্তব্য, দিদির পরে এমন একটা ঘটনা যদি আমি ঘটিয়ে পড়ি, লোকে সমাজে মুখ দেখানো তো যাবেই না, আর এত ঝুঁকি ঝামেলা পোয়ানো রিস্কও তারা নেবে না। তাই ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার পরপরই আমার বিয়ে দিয়ে দিল স্কুল শিক্ষক এক পাত্রের সঙ্গে। মা আর ছেলে এই নিয়েই সংসার। বর দিদি বিবাহিতা। পড়তে পড়তে মাঝপথে বিয়েতে আমি একেবারেই রাজি ছিলাম না, কিন্তু মা বাবা বোঝানো, ছোট্ট সংসার, ভালো পরিবার, এখানে আমি নাকি সুখে থাকবো। চাইলে পড়াশোনাটা এখান থেকে শেষ করার সুযোগ পাবো। এমনিতেই দিদিকে নিয়ে বাবা মায়ের ভীষণভাবে জর্জরিত ছিল। এরপর দিদির বিয়ে হয়ে বৌদি আসার সংসারে অশান্তি নিত্য নতুন বাড়তেই থাকে। সব মিলিয়ে মা বাবার শারীরিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। তাই আমিও আর বেশি অনুরোধ করে ওনাদের ওপর চাপ সৃষ্টি করতে পারলাম না। তবে সত্যি এরা শিক্ষিত অমানবিক পরিবার। আমার স্বামী পলাশ খুব শান্ত, ভদ্র, নির্বিবাদী মানুষ। শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে একেবারে যে মাখো মাখো তা বলা যাবে না। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, সপ্তাহে সব দিন যেমন সমান চায় না, এক জায়গায় বসন্ত থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, আমাদের সম্পর্কটাও তেমনি টিপিক্যালি শাশুড়ি বৌমার সম্পর্ক। আমার হাতের রান্না যেমন
তোমার ভীষণ পছন্দের, তেমনি আমার কাপড় কাচা, বাসন মাজা ওনার মোটেই পছন্দ না। আমার হাতে সুন্দর সুন্দর সেলাই নিয়ে ওনার খুব গর্ব, কিন্তু আমার ঘর মোছা ওনার অপছন্দ। আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, বিভিন্ন পরীক্ষায় বসা যেমন ওনার পুরোপুরি সাপোর্ট, তেমনি আমি চুড়িদার পরে বাইরে বেরালে বেশ অসন্তুষ্ট হন। পলাশের সঙ্গে আমার খুনসুটি সম্পর্কে উনি আমার যেমন মজা পান, আবার স্বামীর কথায় অবাধ্য হলে আমাকে শাসনও করেন। তাই নিয়ে আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ ওনার আচরণটা একতরফা শাসকের ছিল না। শাসনের মোড়ার ভিতরে ভালোবাসার পুর ভরা ছিল। আর যে ভালোবাসা তার শাসন, তার অধিকার আছে বলে আমি মনে করি। আমিও ওনার কথায় বিশেষ অবাধ্য হই না বা স্বেচ্ছাচারিতা কখনো চাই না। তাই আমার বাবা মার সঙ্গে ফোনে ওনার নিয়মিত কথা হলেও আমার সম্পর্কে উনি কোনোদিনই কোনো নালিশ বা অভিযোগ করেননি। এমনকি নিজের মেয়ের সঙ্গে কখনো আমার বিষয়ে কুটচারিতা করতে শুনিনি। সংসারে হাঁড়ির খবর বাইরে নিয়ে যাওয়ার প্রবল বিরোধী উনি। তাহলে আজ এমন কি করলাম যে মা বাবাকে এমনভাবে মিটিংয়ের জন্য তলব করা হলো? আমি সত্যি ভাবতে ভাবতে চিন্তায় গভীরে ডুবে যাচ্ছিলাম, কিন্তু কি আর করব, অন্যমনস্কভাবে হাতের সব কাজকর্ম সেরে রান্না বান্না শেষ করলাম। আজ একাদশী, শাশুড়ি মা বিধবা বলে আমি প্রতি একাদশীতে ওনার জন্য নিরামিষের বিভিন্ন রান্না করি, যেটা ওনার ভীষণ পছন্দের। প্রথমত নিরামিষ রান্নার একদিকে সরিয়ে রেখে তারপরে আমিষ রান্না করে আমি স্নান করে তৈরি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গেই দরজার কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলাম মা বাবা এসে গেছেন। আমি কিছু বলার আগেই শাশুড়ি মা ওনাদের বসার ঘরে সোফায় বসালেন। আমাকে বললেন, রোজ গরমে বাবা মা এসছেন, একটু শরবত দে, রান্নাঘরে লেবু আছে, দেখ যদি খান শরবতে একটু দিয়ে দিস। মা তো অধৈর্য হয়ে শাশুড়ি মায়ের হাতটা ধরে বলল, কি হয়েছে দিদি, এমন জরুরি ডেকে পাঠালেন? আমার মেয়ে কিছু করেছে? শাশুড়ি মা মার পাশে বললেন, মেয়ে শাশুড়ি বাড়িতে এসেছেন, এত অধৈর্য হলে হয়? আর আপনার বুনি মেয়ে করেছে তো অনেক কিছুই, তা না হলে শুধু শুধু ডেকে পাঠাবো কেন? যা করেছে তা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর এই রকম একটা কাজের পরে আপনাদের ডেকে পাঠাবো না, এটা তো হয় না। আপনাদের সিদ্ধান্ত নিবেন আমার কি করা উচিত। কথাগুলো শুনতে শুনতে আমার মনে হলো আমি ওনার অজ্ঞ হয়ে পড়েছি। কি এমন কাজ করেছি যার জন্য শাশুড়ি মা আমার কঠিন শাস্তি দেওয়ার কথা চিন্তা করছিলেন আমি জানি না। দিদির পরে আমিও যদি বাবার বাড়িতে গিয়ে উঠি তাহলে বাবা মায়ের সমস্যার শেষ থাকবে না। এর মধ্যে পলাশ নেমে এসে রান্নাঘরে এলো। আমার পাশে এসে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এই মায়ের সঙ্গে কি তোমার কিছু হয়েছে? কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চোখের কোণে জল নিয়ে বললাম, আমি কিছু জানি না গো, আমার ভালো লাগছে না। পলাশ আমার মাথায় হাত বুলিয়ে বলল, কোনো চিন্তা নেই, আমি তো আছি। এই আমি তো আছি কথাটাই আমার বড় ভরসা পাই। এই আমি তো আছি কথাটাই আমি বড় ভরসা পাই। পলাশের পাশে কেউ আমাকে এই ভরসা দিতে পারেনি, নিজের দাদা বাবাও না। যাই হোক, আমি মিষ্টি শরবত নিয়ে বসার ঘরে গেলাম। শাশুড়ি মা একটু অপেক্ষা করুন বলে নিজের ঘরে কি যেন করতে চলে গেলেন। তারপর ধান দুর্ব প্রদীপ আর হাতে একটা খাম নিয়ে এসে বসার ঘরে টেবিলে রাখলেন। আমি অবাক হয়ে ভাবলাম, এ আবার কি নাটক? আজ তো আমার জন্মদিন নয়, পলাশেরও নয়। কি করতে চাইছেন উনি? উনি আমাকে সোফার ঘরে বসালেন, জোরে হেসে বললেন, আহারে টেনশনে এ মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। খামটা আমার হাতে দিয়ে বললেন, খুলে দেখ কি কাণ্ড করেছিস। আমি কাঁপা কাঁপা হাতে খুললাম। ভেতরে চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। একটা বেসরকারি স্কুলে ইংরেজি বিষয়ে শিক্ষিকা হওয়ার জন্য জয়েনিং লেটার। মনে পড়ল মাস দুয়েক আগে স্কুলের সিভি জমা দিয়েছিলাম।
এটার ইন্টারভিউ হয়েছিল, তারপরে বেমালুম ভুলে গেছিলাম। বুঝলাম কাল দুপুরে ওপরের ঘরে যখন ঘুমাচ্ছিলাম বাই পোস্ট চিঠিটা এসছিল, রিসিভ করেছিলেন আমার শাশুড়ি মা। আশ্চর্য হয়ে বললাম, সামান্য একটা কাজের জন্য তোমার এত আনন্দ, এত এত আয়োজন? উনি হেসে বললেন, কাজ ছোট হোক কি বড় হোক, একজন টিচার সরকারি হোক কিংবা বেসরকারি হোক, পার্ট টাইমার হোক বা ফুল টাইমার হোক, ভূমিকা কিন্তু একই। আর সব চাকরির মাহাত্ম্য স্যালারি দিয়ে বিচার করা যায় না, নিজের আইডেন্টিটি থাকা খুব দরকার। তারপর বাবা মার দিকে ফিরে বললেন, মেয়েকে এত পড়াশোনা শিখিয়েছেন, এত কষ্ট করে মানুষ করেছেন, আর মেয়ের ওপর একটু ভরসা রাখতে পারেননি? একজনের একটা ভুলের দায় অন্যজনের ওপর কেন চাপাবেন বলুন তো? ওকে যদি কেউ একটু সময় দিতেন, হয়তো সে এর থেকে অনেক ভালো জায়গায়ও পৌঁছাতে পারত। ওর মধ্যে সেই সম্ভাবনা আমি দেখেছি, তাই ওর কোনো দোষ ত্রুটির জন্য, ওর মেধা বা অসাময়িক জন্য আমি ওকে ভালোবাসতে বাধ্য হই। স্বাধীনতা পেয়ে যে সবাই অপব্যবহার করবে এমনটা কিন্তু নয়। তারপর আমার বরের দিকে ফিরে বললেন, শোনো পলাশ, চাকরিটা ছোট কি বড় সেটা বড় কথা নয়। কষ্ট করে এত দূর দিয়ে পড়াশোনা করে, অনেক আশা নিয়ে, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বইয়ে মুখ গুঁজে পড়ে থেকেছে। এই যে সাফল্যটা ও পেয়েছে সেটা একান্তই ওর নিজের। এখানে তুমি আর আমি বাধা দেওয়ার কেউ নই। নিজের জন্য সারাটা জীবন বাড়ির বউ হিসেবে কাটিয়ে দিলাম। তোর বাবার কাছে 10 টাকা চাইতে আমাকে হাত পাততে হয়, কখনো দিয়েছে কখনো দেয়নি। শুনতে হয়েছে সারাদিন বাড়িতে বসে আমি নাকি কিচ্ছু করি না, বাইরে বেরিয়ে উপার্জন করতে হলে নাকি বাইরের জগৎটা কেমন। মা বাবাকে ইচ্ছা হলেও কোনোদিন দুটো ফল কিনে দিতে পারিনি। শেষ জীবনে মা বাবাকে দুটো দিন নিজের কাছে এনে রাখার স্বাধীনতাও ছিল না। হওয়ার পর থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার ছেলের বউ যদি চায় আমি তাকে অন্তত নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে সাপোর্ট করব। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। তারপর উনি ধান দুর্বা প্লেটের মায়ের হাতে তুলে দিয়ে বললেন, মেয়েকে আশীর্বাদ করুন, আজ ওর জন্মদিন, কারণ আজ ওর নবজন্ম হলো। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এই নবজন্ম খুব প্রয়োজন। স্বামীর কোটি টাকা উপার্জন থাকলেও মেয়েদের নিজের ওয়ালেটটা জোর থাকা খুব জরুরি। সেটা অল্প বিস্তর যাই হোক। আমি চেয়েছিলাম, পারিনি, কিন্তু সে পেরেছে। তাকে আটকাতে আমি চাই না। আমি অবাক হয়ে গেলাম। আমি বাইরে না বেরোলে আপাতমস্তক ঘরোয়া, অল্প কথার মানুষ, একটু খিটকেল টাইপের এই শাশুড়ির ভেতরে কোথা থেকে এত আধুনিকতা লুকিয়েছিল? শ্রদ্ধা, ভালো লাগা আর আনন্দের একটা মিশ্রণ অনুভূতিতে মনটা ভরে গেল। এমনি এমনি কি আর বলে, পুরনো চাল ভাতে বাড়ে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সুষমা।